বর্তমান সময়ে গত মাসে 2026 সালের গত মাসে এই পিসিওএসটা রোগ যেটা ছিল পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, এইটাকে আসলে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে এখন পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম নামকরণ করা হয়েছে। তো আগে ছিল পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, মানে একটা সিস্টির একটা ডিজিজ, মানে ওভারির একটা ডিজিজ মনে হতো, কিন্তু এখন আসলে এই নামটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে বলা হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম আর কি। আচ্ছা, তো এখন পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম, এখন আমরা এটাকে ভাঙবো আর কি। আগে এই নামটার মধ্যেই এই রোগটার পুরো ব্যাপারটা লুকিয়ে আছে, এই নামটার মধ্যেই পুরো ব্যাপারটা, পুরো প্রক্রিয়াটা এটার মধ্যে আছে আর কি। আচ্ছা, তাহলে পলি মানে কি অনেকগুলা, এন্ডোক্রাইন মানে কি হরমোনের গ্রন্থি, পলি মানে অনেকগুলা, এন্ডোক্রাইন মানে হরমোনের গ্রন্থি, মেটাবলিক মানে বিপাকীয় ব্যাপার। বিপাকীয় মানে হচ্ছে যে প্রক্রিয়াতে আমাদের খাদ্যদ্রব্য থেকে শক্তিতে রূপান্তরিত করা হয়, এইটাকে বলা হয় মেটাবলিক বা বিপাক প্রক্রিয়া। আর ওভারি মানে ওভারি মেয়েদের ডিম্বাশয়, আর সিন্ড্রোম মানে হচ্ছে অনেকগুলা উপসর্গের সমষ্টি। আগে বলা হইতো যে এটা শুধুমাত্র ওভারির একটা ডিজিজ, কিন্তু এখন বর্তমানে বলা হচ্ছে যে এটা আসলে ওভারিয়ান ডিজিজ না, এটা অ্যাকচুয়ালি অনেকগুলা হরমোনের গ্রন্থির থেকে যে হরমোনগুলা নিঃসৃত হয়, এই হরমোনাল এবং আমাদের যে মেটাবলিক যে সিস্টেমটা আছে, এইটার ত্রুটি হয়ে আপনার ওভারিতে এফেক্টেড হচ্ছে আর কি। এই জন্য এটাকে এখন বলা হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাপ্তাহিক লাইভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে বিষয়টি আমাদের মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলিতে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, আরো এক এক ফর্মে আছে। মেয়ে মানুষ ছাড়া আসলে আমাদের পৃথিবীর এই বলতে গেলে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই বেশি। তো এই খুবই গুরুত্বপূর্ণ যে একটি টপিক আজকে আলোচনা হবে, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আমাদের যারা মেয়ে স্টুডেন্ট আছে, মেয়ে ডাক্তার সাহেবরা আছে, তাদের জন্য এই সমস্যাটা বা এই ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। আমি আমাদের স্যারকে, সম্মানিত এস এম শাকিল হোসেন স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের স্টেজে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাইকে ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। ক্লাসে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো আসলে এই নামটা 1935 সালে দেওয়া হয়েছিল দুজন গাইনোকোলজিস্ট। তাহলে আমরা যদি রোগটাকে যদি একটা সুন্দর সহজ নামকরণ করি, তাহলে হচ্ছে অনেকগুলা হরমোনের এলোমেলো হয়ে আমাদের বিপাকীয় সিস্টেমের যে প্রবলেম, এটা হয়ে ওভারিতে অনেকগুলা সিমটম যদি তৈরি করে, তাহলে এই রোগটাকে বলা হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, বা আগে এটাকে বলা হয়তো পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কিন্তু এখন এটাকে বলা হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। কেন বলা হচ্ছে? এটা টোটালি একটা হরমোনাল একটা ডিজিজ আর কি, হরমোনাল এবং বিপাকীয় ব্যাপার, হরমোনাল এবং একটা বিপাকীয় ব্যাপার, এই জন্য এই রোগটাকে এইটাকে। এখন আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের মেয়েদের বা আমাদের মা বোনদের ওভারিয়ান রিপ্রোডাক্টিভ ফিমেল বা মেয়েদের রিপ্রোডাক্টিভ একটা অঙ্গ হচ্ছে এইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখেন এই যে এই জায়গাটা যেটা, এটা হচ্ছে আমাদের ইউটেরাস, এইটা হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব, আর এইটা হচ্ছে আমাদের ওভারি আর কি। তো অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে? অ্যাকচুয়ালি হচ্ছে প্রতি মাসে এই যে ওভারিটা আছে, এই ওভারি থেকে আপনার একটা ডিম মিশ্রিত হয়ে এই ফ্যালোপিয়ান টিউবে আসবে, পরিপূর্ণ একটা ডিম আর কি। হ্যাঁ, পরিপূর্ণ একটা ডিম আর কি। তাহলে মাসে কি হবে? মাসে হয় এই ওভারি থেকে অথবা এই ওভারি থেকে, হয় বাম ওভারি থেকে না হয় ডান ওভারি থেকে আপনার একটা ডিম পরিপূর্ণ পরিপক্ক হয়ে এই
ফ্যালোপিয়ান টিউবে আসবে, এবং আমাদের যে শুক্রাণু আছে, পুরুষদের দেহে থেকে যে শুক্রাণুটা আসবে, এই শুক্রাণুটা আপনার এই যে আহ, এইখান দিয়ে, এই জরায়ুর এখান দিয়ে আইসা আপনার এই ফ্যালোপিয়ান টিউবে আসবে। এখন এই যে ওভারি মানে বা ওভারি থেকে যে ওভামটা আসলো, ডিমটা আসলো, আর পুরুষদের যে শুক্রকীটের একটা শুক্রকীট এখানে আসলো, এখন এই ওভামের সাথে এই শুক্রকীটের যে মিলন, এটাকে বলা হয় জাইগোট আর কি। তখন এখানে একটা প্রাণের সূচনা হলো, এই দুইটা সেল থেকে একটা সেলে রূপান্তরিত হলো, এবং এই যে জাইগোটটা হলো, এই জাইগোটটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে এসে এই যে জরায়ুর যে ওয়াল আছে, এন্ডোমেট্রিয়ামের যে ওয়াল আছে আর কি, একদম ভিতরের যে লেয়ার আছে, আমরা জানি যে জরায়ুতে 3টা লেয়ার থাকে। হ্যাঁ, তো একদম যে ভিতরের ইনার যে লেয়ারটা, এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই যে লেয়ার, এই লেয়ারে এসে ইমপ্লান্টেশন হয়, যেটাকে আমরা কনসেপশন বলছি আর কি। তারপরে মাসিক বন্ধ হবে, স্বাভাবিক হবে, এবং এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে। দ্যাট ইজ হচ্ছে মূল ব্যাপার বা মূল ফ্যাক্টর। তাহলে আমাদের যদি বুঝে থাকি আমরা, তাহলে আমরা বুঝবো যে আমাদের ওভারি থেকে একটা ডিম লাগবে এবং একটা শুক্রকীট লাগবে বাচ্চা জন্ম দিতে। কিন্তু এই ওভারি থেকে ওভামটা আসবে, তাহলে এই রোগটা কি ওভারি সংক্রান্ত? তাহলে এই ওভারি থেকে যদি ডিমটা ঠিক মতো না যেতে পারে, তাহলে কিন্তু আমাদের মা বোনেরা প্রেগনেন্ট হইতে পারবে না, বাচ্চা জন্মদান করতে পারবে না। এই জন্য এই রোগটাকে এখন একটা মহামারীর মতো বলা হচ্ছে বর্তমান সময়ে। মোটামুটি ভাবে আপনার বাংলাদেশে প্রতি 7 জনে 1জন মা বোনেরা এই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, এই আপনার পিসিওএস বলেন আর পিএমওএস বলেন, এইটাতে আক্রান্ত আর কি। হ্যাঁ, পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম, এটা বারবার বললে অনেক সময় নষ্ট হচ্ছে, এই জন্য আমরা এটা বলবো। আচ্ছা, তো এখন আমরা এটার আগে জানার আগে, এই ডিজিজটা জানার আগে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে আমাদের ওভারির কি কাজ। তাহলে ওভারির কাজ হচ্ছে, আমরা একটা আগে জেনে আসছি যে প্রোডাকশন অফ এগ, অর্থাৎ ওভাম তৈরি করে, ওভা তৈরি করে আর কি। হ্যাঁ, মানে একটা ডে এগ তৈরি করবে, আর হরমোন, 2টা হরমোন উৎপন্ন করবে, একটা হচ্ছে এস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন আর কি। তো এস্ট্রোজেনের কাজটা কি? এস্ট্রোজেনের কাজটা হচ্ছে আমাদের যে মিনিস্ট্রেশন সাইকেল যে রেগুলেশন করবে, হ্যাঁ, মানে ফিমেল বডিকে সে হচ্ছে ডেভেলপ করবে, মিনিস্ট্রেশন সাইকেল বা মা হওয়ার জন্য সুন্দর করে তাকে প্রস্তুত করবে, এস্ট্রোজেনের কাজ আর কি। হ্যাঁ, তারপরে প্রজেস্টেরনের কাজ কি? প্রজেস্টেরনের কাজ হচ্ছে টোটাল প্রেগনেন্সি যে বিষয়টা, এইটাকে হচ্ছে সে ক্লিয়ার করবে আর কি। এই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের ওভারির হচ্ছে মূলত 2টা কাজ, একটা হচ্ছে সে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই দুইটাকে বলা হয় ফিমেল হরমোন, আর এগ হচ্ছে প্রোডাকশন করবে, তাহলে ডিম উৎপন্ন করবে আর 2টা হরমোন নিঃসৃত করবে, একটা কি এস্ট্রোজেন, একটা হচ্ছে প্রজেস্টেরন। এই 2টা কাজ হচ্ছে ওভারির আর কি। এখন এইটা বুঝতে গেলে আমাদের আরেকটা জিনিস একটু বুঝতে হবে, যে এই লাইনটাকে আমরা একটু আগে বলবো আর কি। সেটা কি? 1935 সালে 2জন আমেরিকান গাইনোকোলজিস্ট, একটা হচ্ছে ইভরিং এফ স্টেইন আর একটা হচ্ছে মাইকেল এল ল্যাভিতেল, ওনারা হচ্ছে প্রথম এই বিষয়টাকে লক্ষ্য করেন। তারা আলট্রাসোনোগ্রাফিতে দেখতে পান যে ওভারিতে অনেকগুলা মানে ছোট ছোট ফলিকুল পাওয়া যাচ্ছে আর কি। এখন এই ফলিকুল গুলা কি? ফলিকুল গুলা হচ্ছে আমরা যেরকম যে কলার মোচা দেখি, যে অনেকগুলা কলার মোচা, ওখান থেকে আস্তে আস্তে পরিপক্ক হয়ে একটা করে কলা উৎপন্ন হয়, তেমনি একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন সেই মেয়েটা অসংখ্য ফলিকুল নিয়ে জন্মগ্রহণ করে। সময়ের সাথে সাথে বিভিন্ন হরমোনের প্রভাবে এই ফলিকুল গুলা আস্তে আস্তে ম্যাচুরিটি হয়ে একটা করে এগ তৈরি করে, বা একটা করে ডিম উৎপন্ন করে, বা একটা ওভাম তৈরি করে আর কি। তো এই অসংখ্য ফলিকুল গুলা আপনার যখন বড় হয়ে যায়, তখন ওরা আলট্রাসোনোগ্রাফিতে এই জিনিসগুলা দেখতে পারে। তো যখন এটা দেখতে পারে, তো তারা ভাবে যে এইগুলাই আসলে সিস্ট আর কি, কারণ আলট্রাসোনোগ্রাফিতে আসলে এটা ওপেন করে ভাবে বোঝা যাইতো না। তো ওই সময়ে 1935 সালে তারা এটাকে স্ট্রেন লেভেনথাল সিনড্রোম নামে তারা এটাকে ডাকা শুরু করেন আর কি। হ্যাঁ, ওনারা এটা ওই নামে ডাকেন আর কি। পরবর্তীতে এই নামটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়ে যায়, কেননা এটাকে ওই সময় মনে করা হইতো যে এটা একটা ওভারিয়ান রিলেটেড ডিজিজ আর কি। কিন্তু বর্তমানে এই আধুনিক বিজ্ঞানে অনেক এক্সপার্টিস বা অনেক গবেষণা হয়, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে এখন এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে
ওভারি সংক্রান্ত কোনো ডিজিজই না। একসময় মনে করা হইতো যে এটা দিস ইজ দ্য ডিজিজ অফ ওভারি, ওভারি সংক্রান্ত কোনো ডিজিজই না, কারণ এইটা একটা ডিম ফুটতে গেলে ব্রেন থেকে দুইটা হরমোন আসতে হয়। আমাদের ব্রেনের মধ্যে দুইটা হরমোন থাকে, আপনার পিটুইটারি গ্ল্যান্ড থাকে, ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুইটা হরমোন আসবে, একটা হচ্ছে লুটিজাইন হরমোন আর একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই দুইটা হরমোনের প্রভাবে আসলে মূলত আমাদের ওভারি থেকে ওভামটা সুন্দর করে নিষিক্ত পরিপক্ক হয়ে বের হবে আর কি। আমি যদি আরেকটু ডিটেলস যদি বুঝাই, তাহলে আমাদের যে এই যে ওভারিটা দেখতে পাচ্ছেন, এই ওভারির ভিতরে অসংখ্য ফলিকল থাকে, ছোট 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 ফলিকল থাকে, কলার মোচার মতো। হ্যাঁ, এখন এই ফলিকল গুলার মধ্যে যখন আপনার ব্রেন থেকে দুইটা হরমোন, লুইটিজাইং হরমোন আর একটা হচ্ছে আপনার এফএসএইচ অর্থাৎ ফলিকুলার স্টিমুলেশন হরমোন, এই দুইটা হরমোন যখন আসবে তখন এই ফলিকল গুলো আস্তে আস্তে ম্যাচিউর হবে, ম্যাচিউর হয়ে পূর্ণাঙ্গ একটা ডিম হয়ে সময়ের সাথে সাথে এইখান দিয়ে ফ্যালোপিয়ান টিউবে আসবে। কিন্তু যখন আপনার এই আমাদের ব্রেন আপনার হুট করে আপনার এলএইচ যেটা লুইটিজাইং হরমোন যেটা, এটা অনেক বেশি পরিমাণে প্রোডাকশন করে, আর ঠিক মাসিকের কিছুদিন আগে যখন ডিমটা ফুটে বের হবে তখন ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে কম রিলিজ করে। এটা কেন হচ্ছে? এটা হলো এই জন্যই হচ্ছে আমাদের এই যে মেটাবলিক ডিজিজ বলা হচ্ছে। এই জায়গায় মজাটা দেখেন, এখন আপনারা মজা পাবেন। আমরা যে খাবারটা অ্যাকচুয়ালি খাই, এই খাবারটা আমাদের স্টমাকে যায়, স্টমাক থেকে কি করতে হচ্ছে, স্টমাক থেকে এই খাবারটা আসলে অ্যাকচুয়ালি আপনার সব কিছু ভেঙে আপনার গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে আর কি। হ্যাঁ, আমরা যে যে খাবারটাই খাই না কেন, এই সমস্ত খাবার আমাদের স্টমাকে যে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে ভেঙে চুরে গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে। এখন এই গ্লুকোজ থেকে আমাদের বডির প্রতিটা সেলে এই গ্লুকোজটা ঢুকবে, ঢুকে বডিকে শক্তি, ওই সেলগুলাতে শক্তি উৎপন্ন করবে। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আপনার মেটাবলিজম আর কি। এখন এই যে আমাদের বডিতে যে এখন ব্লাডে যে আপনার সুগারটা আসলো, এখন এই সুগারটা আমাদের এই সেলের মধ্যে যদি ঢুকতে যায় তাহলে সে একা একা ঢুকতে পারবে না। এই জায়গায় ঢুকতে গেলে তাকে আপনার ইনসুলিন হচ্ছে নতুন বরের মতো তাকে বাইন্ড করে নিয়ে যাবে, অর্থাৎ ওই প্রত্যেকটা চিনিকে বা গ্লুকোজকে ইনসুলিন বাইন্ড করবে, করে করে এই সেলের মধ্যে ঢুকাবে আর কি। এখন ইনসুলিন বাইন্ড করে যখন এই সেলের মধ্যে ঢুকাইতে যাবে তখন সে এইখানে আপনার একটা দরজা আছে, এই দরজাটাকে সে খুলবে না। এখন ইনসুলিন যদি গ্লুকোজকে নিয়ে যাইতে চায় তাহলে কিন্তু এই দরজাটা খুলতে হবে। কোষের গায়ের যে দরজাটা, এই দরজাটা যদি সে না খুলে তাহলে অ্যাকচুয়ালি আপনার গ্লুকোজটা ওই কোষের মধ্যে ঢুকবে না। এখন এই গ্লুকোজ যদি কোষের মধ্যে না ঢুকে তাহলে এই অতিরিক্ত গ্লুকোজ আমাদের ব্লাডে থাকবে। হ্যাঁ, এখন এই যে ঢুকতে পারতেছে না, এই না ঢোকার যে প্রক্রিয়াটাকে, এটাই বলা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে ইনসুলিনটাকে ওই দরজাটা চিনে না, কারণ ইনসুলিনটাই ওই গ্লুকোজকে বাইন্ড করে এই ঘরের ভিতরে বা সেলের মধ্যে নিয়ে যাবে। কিন্তু কোনো একটা কারণে সামহাউ, এটার আরো মেকানিজম আছে কিন্তু এখানে আমাদের সময় কম দেখে আমি বলতেছি না, কোন একটা কারণে এই ইনসুলিনকে এখানে ঢুকতে বাধা দেয়। এখন এই যে বাধাটা যে দিচ্ছে, এই বাধাটার নামই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মূলত টাইপ 2 ডায়াবেটিসের জন্য প্রধান কারণটাই হচ্ছে এই আপনার গ্লুকোজ আপনার এই কোষের মধ্যে ঢুকতে পারছে না, এটাই হচ্ছে মূল কারণ। তো এখন এই যে অতিরিক্ত ইনসুলিন, এখন আপনার বডির একটা সিস্টেম হচ্ছে, বডির একটা বিশেষ মেকানিজম হচ্ছে, সে বারবার আরো মনে করতেছে যে আমার ইনসুলিন কম হয়ে গেছে, এত গ্লুকোজ কেন আমার বডিতে, আমার রক্তে কেন এত গ্লুকোজ থাকবে। এটা বডি প্যানক্রিয়াস ভুল ভাবে, তখন ব্রেন থেকে আরো বেশি স্টিমুলেটিং হরমোন হয়, সে আরো ওভার প্রোডাকশন করে ইনসুলিন। তো অনেক বেশি যখন ইনসুলিন প্রোডাকশন হয় তখন এই ইনসুলিন গুলা আপনার আস্তে আস্তে যায়া আপনার ওভারিতে যে জমা হয়। এখন এই ওভারিতে যে জমা হইলে ওভারির যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা আছে তখন আর সে করতে পারে না, তখন সে ফিমেল হরমোন উৎপন্ন, যে তার যে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন যে সে উৎপন্ন করবে, ওইটা বাদ দিয়ে সে তখন পুরুষ হরমোন উৎপন্ন করা শুরু করে। আর এই কারণে
ওই যে ফলিকুল গুলা যে একটা নির্দিষ্ট সময় পরে যে সে সুন্দরভাবে ম্যাচুর হয়ে একটা ডিমে পরিণত হবে, তখন সেটা করতে পারে না। তখনই ইনম্যাচুর ফলিকুলটাই হলো আপনার আলট্রাসোনোগ্রাফিতে সিস্ট আকারে দেখতে পাই আমরা, এবং যেটাকে এতদিন যাবত বলা হচ্ছে পলিসিস্টিক ওভারি। আর এই কারণে ওভারিটা বড় হয়ে যায়। আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে বিষয়টাকে এইভাবে বলা যাবে যে ধরেন আমরা যে খাবারটা খাই, এই খাবারটা গ্লুকোজে পরিণত হয়ে আমাদের ব্লাডে যাবে। এখন এই গ্লুকোজ গুলা ইনসুলিন হরমোন এসে আমাদের কোষের মধ্যে ঢুকায় দিবে, কিন্তু কোনো কারণে আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে এই গ্লুকোজ গুলা কোষের মধ্যে ঢুকতে পারে না। না ঢোকার কারণে আমাদের প্যানক্রিয়াস মনে করে যে আমার বডিতে এত গ্লুকোজ কেন, সে তখন আরো বেশি মাত্রায় ইনসুলিন প্রোডাকশন করে। মূলত এই ইনসুলিনটা ওভার প্রোডাকশন হয়ে তখন পুরো বডিতে ঘুরে ফিরে বেড়ায় এবং একটা সময় ওভারিতে যায়। তখন ওভারিতে গেলে ওভারিতে যে নরমালি যে কাজের যে বিশৃঙ্খলতা, এই বিশৃঙ্খলতা তৈরি হবে এবং ওইখানে ফিমেল হরমোন যেটা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এইটার মধ্যে ইনব্যালেন্স হবে, হয়ে আপনার ফিমেল হরমোন ঝরা কমে যাবে, পুরুষ হরমোন উল্টা ঝরা শুরু হবে। এই কারণে পলিসিস্টিক ওভারিতে বলা হচ্ছে যে একজন মেয়ে আস্তে আস্তে ছেলের দিকে যেতে থাকে। এবং পলিসিস্টিক ওভারির যে মেইন প্রবলেম, মিন্সের গন্ডগোল হওয়া, মাসিক অনিয়মিত হয়ে যাওয়া, হাত পা শক্ত হয়ে যাওয়া, পুরুষের মতো গোফ গজানো, এই কারণে এই প্রবলেমটা তৈরি করে মূলত। আচ্ছা, তারপরে দেখেন পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এই যে এখন পিসিওএস কে বলা হচ্ছে এই হরমোনাল ইনব্যালেন্স প্রবলেম, মানে হরমোনের একটা ইনব্যালেন্স প্রবলেম। আমি প্রথমেই বলেছি ক্লাসের শুরুতে যে এটা আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন প্রবলেম অর্থাৎ হরমোনের প্রবলেম, আর একটা হচ্ছে কি মেটাবলিক প্রবলেম। তাহলে হরমোনের প্রবলেমটা কি দেখেন, নরমালি আমাদের ব্রেন কন্ট্রোল দা ওভারি, আমাদের এই ব্রেনটা আমাদের বডির যত গ্ল্যান্ড আছে, ওভারিও কিন্তু একটা গ্ল্যান্ড, হ্যাঁ, ওভারি থেকে যেহেতু হরমোন সিক্রেশন হয়, ফিমেল হরমোন সিক্রেশন হয়, সেহেতু ওভারি কিন্তু মাস্ট একটা গ্ল্যান্ড। এখন এই গ্ল্যান্ডের একটা অ্যাক্সিস আছে এইচপিও অর্থাৎ হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারি অ্যাক্সিস। আচ্ছা, তো এটা কি হচ্ছে, প্রতি মাসে এলএইচ লুইটিজাইং হরমোন এবং এফএসএইচ মানে ফিমেল আপনার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এগুলা হেল্প করে। কি হেল্প করে, এই যে আবার ওভারির ভিতরে যে এগ থাকে, ডিম থাকে, এই ডিমটা বাড়তে এবং রিলিজ করতে, অর্থাৎ ওই ওভুলেশন যেটা, মানে ডিমটা যখন রিলিজ হবে তখন এটাকে ওভুলেশন বলা হচ্ছে। এখন এই পিসিওএস এর ক্ষেত্রে বা আপনার পিএমওএস এর ক্ষেত্রে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। প্রথম কথা, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হচ্ছে, বডি সেল ডু নট রেসপন্ড প্রপারলি টু ইনসুলিন। আমাদের বডির যে প্রতিটা সেল আছে, আমাদের বডির প্রতিটা সেল চলতে গেলে, ধরেন আমাদের ওভারির সেল আছে, চোখের সেল আছে, ব্রেনের সেল আছে, আমাদের শরীরের যত সেল আছে, এই প্রতিটা সেল বাঁচার জন্য শক্তি লাগবে, ওই গ্লুকোজ লাগবে। এই গ্লুকোজ হচ্ছে সে হচ্ছে আপনার ব্যবহার করে সে চলবে, তার প্রতিটি কাজ সে সম্পাদন করবে। এখন আমরা যদি চোখে দেখতে চাই তাহলে আমাদের চোখের সেলগুলাকে বাঁচতে হবে গ্লুকোজ খেয়ে। আমাদের লিভার যদি কাজ করতে যায় তাহলে লিভারের সেলগুলা বাঁচতে হবে প্রতিটি কাজের জন্য। কিডনির সেলগুলা ওই গ্লুকোজ লাগবে, মানে সে তো এগুলা খেয়ে বাঁচে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখন এই কাহিনীটা যখন ঘটে তখন কি ঘটতেছে, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ঘটতেছে। আচ্ছা, তখন আমার বডি প্যানক্রিয়াসটা খুবই আরো বেশি এক্সট্রা ইনসুলিন তৈরি করতেছে। এখন এই এক্সট্রা ইনসুলিনটাই স্টিমুলেট করে ওভারিকে যে মোর টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন মানে পুরুষ হরমোন অথবা অ্যান্ড্রোজেনকে প্রোডাকশন করার সে চেষ্টা করে এবং ওভুলেশনকে স্টপ করে। ওভুলেশন মানে কি, ওই যে একটা ফলিকুল থেকে ম্যাচিউর হয়ে যে ডিমটা বের হয়ে আসবে ফ্যালোপিয়ান টিউবে, এইটা পারে না, এই জন্য এটাকে অ্যানোভুলেশন বলা হয় আর। এবং এইটা এই যে ইনম্যাচিউর যে ফলিকুল গুলা আছে, হ্যাঁ, সে তো পরিপক্ক হইতে পারে না, যেহেতু ওই স্টপ হয়ে যাচ্ছে, মানে মেয়ে হরমোন ওই সময়টাতে দরকার, সেই জায়গায় সে পুরুষ হরমোনে কনভার্ট হচ্ছে, এই জন্য সে ফলিকুলটা ম্যাচিউর হইতে পারে না। ম্যাচিউর না হওয়ার কারণে এই ওভারিটা ওই ভিতরে ওই যে অপরিপক্ক ফলিকুল দেখা দেয়, যেটাকে আলট্রাসোনোগ্রাফি করলে সিস্ট মনে হয় যে অনেকগুলা সিস্ট আছে এবং ওভারিটা বড় হয়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো আসলে মূল সিস্ট না, এগুলা হচ্ছে আপনার ওই যে ডিমের যে ফলিকুল, ওই ইনম্যাচিউর ডিমের ফলিকুল গুলাকে সিস্ট আকারে দেখা যায়, দ্যাট ইজ ইট আর কি। আচ্ছা, এখন
এইখানে তাহলে দেখেন এখানে কি ঘটতেছে, দি মেইন প্রবলেম ইজ নট ওভারি স্ট্রাকচার। এই রোগটা কিন্তু আসলে ওভারির কোনো স্ট্রাকচারাল বা ফিজিওলজি ডিজিজ না। এটা কি, এটা হচ্ছে আমাদের ব্রেনের যে একটা রিয়াকশন, হরমোনাল যে চেঞ্জের ব্যাপার মিনিস্ট্রেশনের আগে, এই বিষয়টা আর কি। কিরকম, যেমন ধরেন সাডেন হরমোন ড্রপ করতেছে, আমাদের মাসিকের আগে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন লেভেল হট করে ফল হয়ে যায়। আপনার ওই যে ডিমটা, ওই ডিমটা যদি ম্যাচুর হইতে যায় তাহলে আপনার ফিমেল হরমোন, মেয়েদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বেশি লাগবে, কিন্তু ওই সময়টাতেই আপনার অতিরিক্ত ইনসুলিন যা করতেছে কি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন লেভেলটাকে সাডেনলি ফল করে দেয়। এই কারণে আপনার ওই ডিমগুলা ম্যাচুর হইতে পারে না। আর একটা সমস্যা আছে, সেটা কি, লো সেরোটোনিন এন্ড গাবা অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের ব্রেন থেকে যে কেমিক্যাল গুলা রিলেটেড, মুড রিলেটেড, ভালো লাগার যে ইমোশনাল স্ট্যাবিলিটির জন্য যে হরমোন গুলা, ভালো লাগার আনন্দের যে হরমোন গুলা আছে সেরোটোনিন টাইপের, এইগুলাকে এফেক্ট করে। এফেক্ট করলে তখন আপনার রোগীর মুড সুইং হয়, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি ফিল হয়, টায়ার্ড লাগে, তারপরে অতিরিক্ত ফ্রুট ক্র্যাভিং হয়, মানে অনেক ক্ষুধা বেড়ে যায়, তারপরে হচ্ছে খুবই ইমোশনালি সেন্সিটিভ হয়। দেখবেন যে যারা পলিসিস্টিকে আক্রান্ত তাদেরকে কিছু বলতেই পারবেন না, কেঁদে ফেলবে আর কি। এই রকম ঘটনাগুলা আপনাকে ঘটতে দেখবেন আর কি। আচ্ছা, তারপরে এখন সিম্পটম গুলা কি, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এটা অ্যানাটোপ্যাথোফিজিওলজি। আসলে আমাকে খুব তাড়াতাড়ি যাইতে হবে, আর 15 মিনিট টাইম আছে। আচ্ছা, তো কিভাবে হচ্ছে দেখেন সিমটম গুলা কি কি। সিমটম হচ্ছে প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ইরেগুলার পিরিয়ড হবে আর কি, অ্যাবনর্মাল মিনিস্ট্রেশন হবে আর কি। হ্যাঁ, তো দেখা যাবে যে আপনার মাসিক ঠিক মতো হচ্ছে না, হইলেও খুব অল্প হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা গেছে যে অনিয়মিত মাসিক হবে, 3 মাস 6 মাস খবর নাই। আবার যখন মাসিক হচ্ছে তখন কারো কারো ক্ষেত্রে খুব অল্প মাসিক হবে, স্ক্যান্টি মিন্স বলছি। আবার কারো কারো ক্ষেত্রে অনেক পরিমাণে, বেশি পরিমাণে ব্লিডিং হবে আর কি। এই প্রবলেম হতে পারে আর কি। আচ্ছা, 2 নাম্বার সিমটম কি, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, অর্থাৎ আমাদের মেয়েদের মুখে লোম গজানোর কথা না, আর্মপিটে, হ্যাঁ, আপনার বাঘু মানে শরীরে ছেলেদের মতো অতিরিক্ত আপনার দাড়ি মোছের মতো গজাবে, চিন এরিয়া গুলাতে মোটা হয়ে হয়ে একদম দাড়ি মোছের মতো গজাইতে থাকবে, পেটের মধ্যে, বুকের মধ্যে আপনার লোম গজানো শুরু হবে, যেটাকে হিরস্টিজম আমরা বলতেছি মেডিকেলের ভাষায় আর কি। হ্যাঁ, এবং এইগুলা আসলে সাধারণত 70% আপনার এই পিসিএস এ বা পিএমএস এর পেশেন্টকে আক্রান্ত করবে আর কি। তারপরে হচ্ছে একনি, অনেক বড় বড়, হ্যাঁ, মানে ব্রণ হবে, যে ব্রণ গুলো আসলে অ্যাকচুয়ালি যাইতে চাবে না। আপনি যতই ওষুধ দেন, এই কারেকশন না হওয়া পর্যন্ত এগুলো আসলে যাইতে যাবে না আর কি। এই একটা প্রবলেম আছে আর কি, একনি হবে আর কি। তো দেখেন আমাদের অনেক সময় আমাদের কাছে অনেক রুগী আছে, ছোট মানুষ আসে, বড় মানুষ আসে ব্রণ নিয়ে। তো আসলে ব্রণ গুলাকে আমরা ওষুধ দেই কিন্তু সারাইতে পারি না। কেন সারে না? এই যে মূলত যে পিসিএস থাকলে এই ঝামেলাগুলা হয় আর কি। তারপরে হচ্ছে মোটা হয়ে যাবে আর কি। দেখা যাবে যে আপনার প্রায় 40 থেকে 80% আপনার এই পিওএমএস এর রোগীগুলা ওবেসিটি পাবেন, মোটা হয়ে যাবে, এবং তারা তাদের ওয়েট কে মেইনটেইন করতে পারবে না। তারা বলবে যে আমি খুব ডায়েট করি, না খেয়ে থাকি, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি তারা ওয়েটটাকে কন্ট্রোল করতে পারবে না। তারপর হচ্ছে আমাদের স্কিনের যে ফোল্ড প্লেস গুলা আছে, যেমন ধরেন আপনার ঘাড়ের অংশ, তারপরে বগলের অংশ, কুচকির জায়গা, তারপরে ব্রেস্টের নিচের অংশ, হ্যাঁ, মানে ভাঁজের যে জায়গাগুলা, এইগুলা কালো হয়ে যায় আর কি। এটাকে বলা হয় অ্যাকন্থেসিস নাইগ্রেন্স, অ্যাকন্থেসিস নাইগ্রেন্স বলা হয় আর কি। হ্যাঁ, তারপরে হলো সিস্ট পাবেন আর কি। তো যখন আপনি ইয়া করবেন, আল্ট্রাসাউন্ড করবেন, তখন দেখবেন যে অনেকগুলা সিস্টের মতো, সিস্ট না, ওগুলা আসলে ফলিকুলার সিস্ট বলা হয় আর কি, ফলিকুল গুলা ইনম্যাচিওর হয়ে সিস্ট পাবেন। তারপরে স্কিন ট্যাগ, আমাদের শরীরে আমরা দেখি অনেক সময় চামড়ার ঝুলন্ত চামড়া পাই আমরা আর কি। হ্যাঁ, মানে আঁচিলের মতো ঝুলে ঝুলে থাকে আর কি, যেগুলা কি স্কিন ট্যাগ বলে, এগুলা পাবেন। তারপর হচ্ছে মেয়েদের তো আসলে চুলে কেশবতী মেয়ে বলা হয়, কিন্তু এখানে চুল পড়ে যেতে থাকবে, চুল হালকা হয়ে থাকবে, অনেক মেয়েরা টাকো হয়ে যেতে পারে। এবং 10 নাম্বার হচ্ছে ইনফার্টিলিটি, মানে বাচ্চা জন্ম সে দিতে পারবে না, কারণ বাচ্চা জন্ম দিতে গেলে যে ডিম লাগবে, সেই সুন্দর পরিপক্ক ম্যাচুইর একটা হেলদি ডিম আমাদের এই মেয়েটা প্রোডাকশন করতে পারছে না। তো মোটামুটি এই 10টা সিমটম আপনি পাবেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে একটা বড় বিষয় হচ্ছে যে পিওএমএস থাকলেই সবসময় সিমটম অ্যারাইজ নাও হতে পারে। হ্যাঁ, তো দেখা গেছে যে আপনি যখন রুটিন চেক আপ করাবেন, অথবা দেখবেন যে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, অথবা আপনার দেখবেন যে আপনার
তলপেটে মেদ বেড়ে যাচ্ছে, অথবা দেখবেন যে আপনার হুট করে আপনার প্রচন্ড মানে পেট ব্যথা হচ্ছে, বিভিন্ন কারণে আপনি যখন টেস্ট করতে যাবেন তখন দেখবেন যে আসলে এই পিসিওএস হয়ে বসে আছে। তো এই জন্য রুটিন চেক আপ বা আমাদের কোনো সন্দেহ হইলে আমাদের ক্লিনিক্যালি যে ডায়াগনোসিসটা এটার উপরে আমাদেরকে খুবই স্ট্রং হইতে হবে। এখন এই জিনিসগুলা খুবই দরকার আর হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে মেইন কজ অফ পিওএমএস এর মেইন কারণ তো এটা প্রথমেই বলছি যে হায়ার লেভেল অফ অ্যান্ড্রোজেন, অর্থাৎ পুরুষ হরমোনের আধিক্য আমাদের মেয়েদের শরীরে, আমাদের ছেলে এবং মেয়ে উভয়ের শরীরেই উভয়ের হরমোন থাকে। মেয়েদের শরীরে ছেলে হরমোন মেয়ে হরমোন দুটাই থাকে, কিন্তু মেয়ে হরমোনের আধিক্য বেশি থাকে, পুরুষ হরমোনের আধিক্য একদম কম থাকে। মেয়েদের শরীরেও টেস্টোস্টেরন পাবেন, কিন্তু ওইটা খুবই কম পাবেন। আবার ছেলেদের ক্ষেত্রেও আপনার এই ইস্ট্রোজেন আপনি পাবেন, মেয়েদের প্রজেস্টেরন পাবেন, কিন্তু সেগুলো খুবই অল্প পরিমাণে। অনেক সময় দেখবেন যে ছেলেদের মেয়েদের মতো স্তন ডেভেলপ করে আর কি, বা মেয়েলি স্বভাব হয়ে যায় অনেক পুরুষ মানুষ, তখন ওই ছেলেদের শরীরে তখন মেয়েদের হরমোন মানে প্রিডমিনেন্ট করে আর কি, ডোমিনেশন করে আর কি। আচ্ছা, তারপরে দেখেন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, যেটা আগে বলে আসছি। তারপরে লো গ্রেড একটা ইনফ্লামেশন হয়। এখন লো গ্রেড ইনফ্লামেশন বলতে আমাদের বডিতে একটা তীব্র মাত্রার ইনফ্লামেশন, এটা আমি একাধিকবার বলছি ক্লাসে, এখন আর বলার সময় নাই। তো ওইখানে আপনার একটা লো গ্রেড ইনফ্লামেশন চলতে থাকে, যে কারণে এরকম প্রবলেম আমরা দেখতে পাই। আচ্ছা, তো এখন মূলত তিনটা সিমটম দেখে আপনার পিওএমএস যেটা, এটা আপনি ডায়াগনোসিস আমরা করতে পারি ডাক্তাররা। একটা হচ্ছে ইরেগুলার অর মিসড পিরিয়ড, যখনই পিরিয়ড সংক্রান্ত কোনো প্রবলেম হবে তখনই আমরা এটাকে সন্দেহ করতে পারি। আর হলো এক্সেসিভ হেয়ার গ্রোথ যখন পাবেন, একটা মেয়ের যখন অতিরিক্ত আপনি গ্রোথ পাবেন, হেয়ার গ্রোথ পাবেন, হ্যাঁ, তখন আসলে এটাকে আপনাকে সুন্দরভাবে টেস্ট করতে হবে। আর ইনলার্জ ওভারি পাবেন অথবা পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স পাবেন ওভারিতে আল্ট্রাসাউন্ডে। হ্যাঁ, আবার অনেক মানুষের পলিসিস্টিক মানে পিওএমএস হইলে ওভারিতে কোনো সিস্ট ডেভেলপ নাও করতে পারে, কিন্তু অন্য অন্য সিমটম আপনি পেতে পারেন আর কি। আচ্ছা, তো এখন এটা প্রগনোসিস কি, এই পিএমওএস যাদের আছে তাদের ভবিষ্যতে কি হতে পারে বা তাদের কি কি রিস্ক ফ্যাক্টর থাকে। এক নাম্বার হচ্ছে তারা যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, তারা খুবই যদি কন্ট্রোল না করে তাহলে খুব দ্রুত তাদের ডায়াবেটিসে তারা আক্রান্ত হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে তাদের অবশ্যই মাস্ট হাই ব্লাড প্রেশার ডেভেলপ করবে কিছুদিন পরে। আর তার পরবর্তীতে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের বিভিন্ন রোগ সে পাবে। এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া, অর্থাৎ আমাদের যে প্রথমে যে দেখিয়েছি আপনার এই যে জরায়ু, যেটা এই জরায়ুর যে ইনার লাইন, যেই জায়গাটাতে আপনার ওই জায়গোটটায় সেই ইমপ্লান্টেশন হবে, এই জায়গাটা মোটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এবং এই জায়গাটাতে ছোট ছোট অনেকগুলা ফাইব্রয়েডের মতো টিউমার তৈরি হবে, এবং এটা খুবই খারাপ, এবং এগুলা দেখা যাবে যে খুবই ডিস্টার্ব করবে আর কি। তারপরে হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ধরা পাবেন আর কি, হ্যাঁ, যেটা জরায়ুর ক্যান্সার আর কি। তারপর হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, ঘুমের ডিস্টার্ব হবে, এবং ডিপ্রেশন, এটা খুবই মারাত্মক আর কি হবে। এটা ডিপ্রেশন খুবই মারাত্মক ভাবে হয়, তাদের ভালো লাগবে না, মুড সুইং হবে, ভালো কথাতে রাগ করবে, হ্যাঁ, এরকম অনেক ঝামেলা আছে আর কি, মানসিক সংক্রান্ত বিভিন্ন প্রবলেম তৈরি হবে। এখন আসেন আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, কি কি টেস্ট আমরা করে আমরা এটা কনফার্ম হব। এটা আসলে তেমন কোনো টেস্ট নাই, এটা আমরা মূলত সিমটম দেখে আমরা যে কোনো ডিজিজে, একটা জিনিস মনে রাখবেন যে আপনার খুবই ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সিমটোমেটিক ডায়াগনোসিস। একটা মানুষের ক্যান্সারও আপনি কিন্তু ধরতে পারবেন যে তার সিমটম যদি খুব ভালো ডাক্তার হয়, একটা রুগী যখনই খারাপের দিকে যাবে তখনই কিন্তু ওই ডাক্তারটা তার বুঝতে পারবে যে হ্যাঁ, তাকে এখন এই টেস্ট করে তাকে সেফ জোনে আনতে হবে। এই জন্য ভালো ডাক্তার হওয়াটা খুবই দরকার। আমরা যদি মানুষের প্রকৃতপক্ষে সেবা করতে যাই, আমাদেরকে এই প্যাথোলজি বা এই জিনিসগুলা আমাদেরকে আরো বেশি চর্চা করা উচিত। কেন উচিত? তাহলে আমরা এই জিনিসগুলোকে ক্লিয়ারিফাই হবো, একটা মানুষকে আমরা সেফ জোনে আনতে পারবো। তো আমরা নর্মালি এখন কোনো মহিলা রোগী পেলেই, যদি তার কোনো আল্ট্রাসাউন্ড না থাকে, আপনি অবশ্যই মাসিক সংক্রান্ত কোনো প্রবলেম পাইলে আপনি তাকে ফার্স্ট টাইম ইউএসজি অফ লোয়ার অ্যাবডোমেন বা ইউএসজি অফ হোল অ্যাবডোমেন দিবেন। এটা দেওয়া উচিত, আমাদের উচিত এটা দেওয়া। কারণ দেখা গেছে যে খুব অল্প পরিমাণ প্রবলেম প্রাথমিক পর্যায়ে যদি আমরা ফার্স্ট স্টেজে যদি ধরতে পারি, তাহলে হয়তো এই মা বোনটাকে আমরা অ্যাকচুয়ালি বাঁচায় দিতে পারবো আর কি। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে এটা খুবই কনসিয়াস এটা দেখতে হবে।
তারপরে যেহেতু এটা থাইরয়েড হরমোনের একটা ব্যাপার থাকে, সেহেতু আমাদের বেশ কয়েকটা হরমোন টেস্ট করতে হয়। আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন FT3 FT4 এটা করব। তারপরে তার ব্রেন থেকে ওই হরমোন গুলা যেগুলা তার ওভারিকে স্টিমুলেশন করে, FSH LH এগুলা দেখব। তারপরে হচ্ছে আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন টেস্টোস্টেরন লেভেলটা দেখব, যে ছেলেদের হরমোন তার শরীরে কি পরিমাণ আছে আর মেয়েদের হরমোন কি পরিমাণ হচ্ছে। তো এগুলা সব জায়গায় টেস্ট হয় না, এখানে ট্রিক্স হচ্ছে আপনার টেস্টোস্টেরন সব জায়গায় মানে সেক্সুয়াল হরমোন হিসেবে পরিচিত। তো টেস্টোস্টেরন টেস্ট করলেই, এই দুটা টেস্ট না করলেও বুঝবেন আপনি, কারণ মেয়েদের শরীরে যে পরিমাণ টেস্টোস্টেরন থাকার কথা তার চাইতে বেশি পাবেন, তখনই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে ভিটামিন ডি লেভেলটা আপনি চেক করতে পারেন, কারণ ভিটামিন ডি লেভেল যদি কারো কম থাকে, এবং এটা আপনি বেশিরভাগ রোগীতেই পাবেন আর কি এই পিএমএস এর ক্ষেত্রে। তো ভিটামিন ডি যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হয়। তারপরে লিপিড প্রোফাইল, ফাস্টিং খালি পেটে লিপিড প্রোফাইলটা টেস্ট করতে হবে, চর্বির টেস্ট নামে যেটা পরিচিত, এটা মাস্ট করতে হবে, কারণ পলিসিস্টিক ওভারি পাওয়া মানেই হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর আছে আর কি। তারপরে হচ্ছে HbA1c, এটা 3 মাসের ব্লাড সুগার, ব্লাডের পরিমাণ দেখা হয়। তো অ্যাকচুয়ালি সে ডায়াবেটিসে আক্রান্ত কিনা এটাও আপনি বুঝতে পারবেন এই টেস্টে। তো অ্যাকচুয়ালি আমাদেরকে অন্তত থাইরয়েড হরমোনের টেস্টটা, একটা আলট্রাসোনোগ্রাফি, লিপিড প্রোফাইলটা আর টেস্টোস্টেরনটা টেস্ট করা উচিত হিসাবে, আমার হিসাবে। আর পেশেন্ট যদি, যেহেতু এগুলো হরমোনের টেস্ট অনেক এক্সপেন্সিভ হয়, যদি অন্তত এগুলো নাও পারে, তাহলে অন্তত তাকে আপনার একটা লোয়ার অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাফি আর একটা থাইরয়েড টেস্ট অন্তত করে দেখা উচিত আর কি। আচ্ছা, এবার আসেন, আমরা টপ কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে, আসলে আরো অনেক কথা ছিল, তো আসলে সময়ের অভাবে আমরা বলতে পারছি না। আমরা অন্য কোনো সময় সুযোগ যদি আমরা পাই, তখন এই জিনিসগুলো আমরা ব্যাপকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখন কি কি ওষুধ ভাবতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টা, আমাদের হোমিওপ্যাথিতে আসলে আমরা ক্লিনিক্যালি দুইটা পদ্ধতিতে চিকিৎসা করা হয়, একটা হচ্ছে আপনার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আর একটা হচ্ছে ক্লিনিক্যাল হোমিওপ্যাথি। তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে আপনি আসলে রোগ নয়, রুগীর চিকিৎসা করতে হয়। অ্যাকচুয়ালি রুগীর টোটাল ইন্ডিভিজুয়ালাইজেশনটাকে আমাদেরকে দেখতে হয় আর কি। সেই ক্ষেত্রে যে কোনো ওষুধ এই পিওএমএস এর ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। আচ্ছা, আর এখন আমাদের আসলে মানে নতুনদেরকে উদ্বুদ্ধ করা, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তো আসলে সবাই করেন না, রুগীর চাপ যাদের বেশি আছে বললেও সম্ভব হবে না, আবার অনেকের ধৈর্যও হয় না, সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশনও হয় না। সেই ক্ষেত্রেও অনেক বড় বড় লিজেন্ডারি হোমিওপ্যাথিক আমাদের ওল্ড মাস্টাররা ছিলেন, যারা ক্লিনিক্যালি অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করে অনেক ভালো ফলাফল পেয়েছেন। কিন্তু মূলত হোমিওপ্যাথি বিশেষ বৈশিষ্ট্য, দারুণ বৈশিষ্ট্য এবং এক্সেপশনালিস্টটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনার ইন্ডিভিজুয়ালাইজেশন বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে। তো যাই হোক, আমরা এখন এখানে বেশ কয়েকটা ক্লিনিক্যালি আমাদের ওল্ড মাস্টারদের দেওয়া কিছু ক্লিনিক্যালি ফিচার দেখে আমরা দেখার চেষ্টা করবো আর কি। তো প্রথমে আমাদের এই পিওএমএস এর ক্ষেত্রে পালসিটিলা ওষুধটা একটা খুব ভালো ওষুধ হতে পারে, এটা টপ গ্রেড ওষুধ হতে পারে পিসিএস এর ক্ষেত্রে বা পিওএমএস এর ক্ষেত্রে আর কি। তো এটা কি, এটা আপনি তখনই দিতে পারবেন যখন মেয়েটা ইরেগুলার মেনস্ট্রুয়েশন পাবেন, স্পেশালি লেট পিরিয়ড, অর্থাৎ দেরিতে যাদের মাসিক হবে, একটু মোটা সোটা নাদুস নুদুস হবে এবং তার মনটা খুবই নরম হবে, চর্বি জাতীয় খাবার সহ্য করতে পারবে না, এবং তারা অন্যের ভালোবাসা আগ্রহ হবে, এবং তারা খুব মুড সুইং করবে, খুব সামান্য কথাতেই কষ্ট পাবে। এই ধরনের রোগীদেরকে আপনারা পালসিটিলা দিতে পারবেন। খোলা বাতাসে তারা ভালো থাকবে, বন্ধ ঘরে খারাপ লাগবে, এবং তারা অন্যের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অনেক ধরনের চেষ্টা করবে, অনেক বানায় বানায় অভিনয় করবে যে আমি মরে গেলাম, এই করলাম, সেই করলাম, আমাকে ভালোবাসে। মানে পালসিটিলা রোগী চায় যে তাকে সবাই ভালোবাসুক, তাকে কেন্দ্র করে সবাই সবকিছু করুক, এরকম চায়। এবং পালসিটিলা আসলে ঘরোয়া রমণী বলা হয় আর কি, নম্র ভদ্র ঘরোয়া রমণীদের ওষুধ হচ্ছে আপনার পালসিটিলা আর কি। আচ্ছা, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে সিপিয়া। এটা হচ্ছে পলিসিস্টিক ওভারির একটা টপ গ্রেড মেডিসিন। যখন আপনি ইরেগুলার মিনিস্ট্রেশনের সাথে ফেসিয়াল হেয়ার পাবেন এবং পিগমেন্টেশন পাবেন, এই ক্ষেত্রে সিপিয়া খুবই ভালো কাজ করে। এবং সিপিয়ার গঠন, এই একটা ওষুধ আপনি খুব সহজেই, যে মেয়েদের দেখতে ছেলে মানুষের মতো এবং মেয়েদের পিছনের অংশটা ছেলে মানুষের মতো একদম,
হ্যাঁ, মানে এক কথায় আমরা যদি বলতে পারি যে আগা পাছা সমান, যে আমাদের গ্রাম বাংলা ভাষায় বলে আর কি, এই আগা পাছা সমান যে মেয়েদের আছে তাদেরকে আপনারা সিপিয়া বলতে পারেন। মেয়েলি মনে হবে না, মনে হবে যে এটা বেটা বেটা একটা ভাব আছে। হ্যাঁ, এবং এটা এই হরমোনের উপরে খুবই ভালো কাজ করে আর কি। এবং তাদের একটা খুব কমন, একটা খুবই ক্যারেক্টারিস্টিক সিমটম আছে, যেটা হচ্ছে যে মনে হবে যে তাদের এই জরায়ুটা মনে হয় যে নিচ দিয়ে নেমে যাচ্ছে আর কি। এইরকম একটা তাদের একটা খুবই পিকুলিয়ার সিমটম পাবেন। এরা খুবই উদাসীন হয়ে যায়, ডিপ্রেশনের চরম লেভেলে থাকে, ঘর বাড়ি বাচ্চা কাচ্চা কিচ্ছু ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে না, সংসারকে ভালো লাগে না, মনে করে যে এগুলা রেখে সে জঙ্গলে বনে জঙ্গলে সন্ন্যাসী হয়ে যাবে এগুলা। এইটা সিপিআর একটা খুবই কমন মেন্টালি একটা আপনি পাবেন। আচ্ছা, তারপরে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভকে আমরা জানি যে ফেয়ার ফ্যাটি ফ্লাবি, একদম ফর্সা, নাদুস নুদুস, মোটা সোটা। হ্যাঁ, আমাদের যে সাবেক স্পিকার শিরিন শারমিন, ওইরকম দেখলেই ওইরকম একটা মহিলা পাবেন, যাদের ওয়েট খুব দ্রুত বাড়ে, হাওয়া খেলেই মনে হয় যে ওয়েট বাড়তেছে, এবং যাদের প্রচুর হ্যাভি পিরিয়ড হচ্ছে আর কি। তারপরে হচ্ছে নেকটাম মেয়র আছে। নেকটাম মেয়রকে আমরা পাবো একদম খুবই রিজার্ভ ধরনের মানুষ, ঘাটটা লম্বা, চিকন চাকন, খুবই কনসিয়াস, টাইম পারফেকশনাইজড, এবং যাদের হেয়ার ফল হচ্ছে, চুলটা পাতলা হয়ে যাচ্ছে, তার সাথে পিএমএস পাবেন। নেকটাম মেয়রের রোগীদের আরো বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা লবণ খাইতে খুব পছন্দ করে। তারপরে তারা বেশি কথাবার্তা পছন্দ করে না। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা নিজেরাও কাউকে বিরক্ত করে না, কারো দ্বারা নিজেরা বিরক্ত এটাও তারা চায় না। লবণ খায়, পায়খানাটা কষা হয়, প্রচুর ঘাম হয়, রোদে যেতে পারে না। হ্যাঁ, তারপরে হচ্ছে অল্প কথাতে মনে কষ্ট পায়, সান্ত্বনা পছন্দ করে না, সান্ত্বনা দিলে বৃদ্ধি ঘটে। হ্যাঁ, এবং মানসিক কোনো আঘাত পাবে। তো মানসিক কোনো আঘাত পেয়ে যদি কারো এই, বা যদি দেখেন যে তার মানসিক প্রচন্ড আঘাত পেয়েছে, তারপর থেকেই তার সাইলেন্ট গ্রিফ, নেকটাম মেয়রের একটা মটো, প্রলংড সাইলেন্ট গ্রিফ, অর্থাৎ দীর্ঘদিন আগের একটা মানসিক আহ দীর্ঘদিন আগের একটা মানসিক কষ্ট সে চেপে রেখেছে, ওই চাপা কষ্ট থেকে তার এইটা ডেভেলপ করেছে। এই ক্ষেত্রে নেকটাম মেয়র খুবই ভালো একটা মেডিসিন আর কি, খুবই ভালো মেডিসিন। তারপর হচ্ছে সিনেসিও। এই সিনেসিও ওষুধটা আমি পার্সোনালি খুবই হ্যাপি এটা ব্যবহার করে। এটা সাধারণত ছোট ছোট ইয়ং গার্ল যারা আছে, যাদের একদম পিউবার্টি এজের আর কি, 15, 16, 17, 18 বছর বয়স, একদম টাটকা যুবতী যারা হয়েছে আর কি, তাদের অনিয়মিত মাসিকের ক্ষেত্রে বরিকের আপনার অ্যালেন্সকি নোটে লেখা আছে, এটা হচ্ছে মিন্স রেগুলেটর মেয়েদের ক্ষেত্রে, বাচ্চা মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, তো একদম অল্প বয়স্ক মেয়েদের ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। সিনেসিও দিলে তাদের মিন্সটাকে রেগুলেশন করে, এবং পিসিএমএস বা পিএমএস থেকে সে বাঁচতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে ওলিয়াম জ্যাক। এটা আসলে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে যদি পিএমএস এর কারণে কারো যদি ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়, ফেসে যদি হেয়ার গ্রোথ হয়, খুব শক্ত মোটা চুলের মত, মানে যে দাড়ি মোজগুলো ওঠে সেটা একদম সোটা মোটা শক্ত, তখন আমরা ওলিয়াম জ্যাক ব্যবহার করব। তারপর হচ্ছে ক্যালিকাপ। ক্যালিকাপটা একটা খুবই ভালো মেডিসিন হতে পারে, অর্থাৎ যাদের 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বন্ধ মাসিক, এবং যখন মাসিক শুরু হয় প্রচন্ড কোমর ব্যথা এবং হেভি ব্লিডিং, প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, এদের ক্ষেত্রে আপনি ক্যালিকাপ খুব ভালো কাজ করতে পারবেন আর কি। তাছাড়াও ক্যালিকাপের অন্যান্য সিমটম, চোখের পাতা ভার হয়ে আসা, তারপরে হচ্ছে তার ভয় পাওয়া, বা অন্যান্য যে শারীরিক মানসিক সিমটম গুলো আছে, এগুলা দেখতে হবে। তারপর একটা ভালো মেডিসিন আছে থুজা। তো এই থুজাটা আসলে আপনার এই পিওএমএস বা পিসিওএস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে, এরকম একটা মেডিসিন হচ্ছে থুজা। কেন? এখন বর্তমানে অনেক ধরনের ভ্যাকসিনেশন আছে এবং প্রচুর পরিমাণে সাপ্রেশন আমরা পাই, সেই ক্ষেত্রে থুজা একটা ভালো মেডিসিন। রুগীকে দেখলেই বুঝবেন তেল চকচকে একটা চেহারার মানুষ, আঁচিল যুক্ত, তাদের শরীরে আঁচিল পাবেন। তারা খুব নিজেকে লুকিয়ে রাখতে চাইবে, এবং এরা খুব ভালো অভিনয় শিল্পী হয় আর কি, মানে খুব ভালো অভিনয় করে, তাদের ভিতরে এক বলবে আর এক, নিজেকে লুকাইতে পছন্দ করে। প্রচুর পরিমাণে আপনার টিকার অ্যাবিউসমেন্ট আছে, তারপরে প্রচুর পরিমাণে আপনার হরমোন টাইপের রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন ওরাল কন্ট্রাসেপটিক পিল, জন্ম নিয়ন্ত্রণকরণ যে পিল গুলা আছে, এগুলা খাওয়ার হিস্ট্রি পাবেন। সেই ক্ষেত্রে থুজা খুব ভালো কাজ করবে। আর একটা টপ গ্রেড মেডিসিন হচ্ছে স্যাভাইনা।
এটা হচ্ছে হ্যাভি পিরিয়ড আপনার করবে, পিরিয়ডের সময় প্রচুর ব্যথা হবে, এই ব্যথাটা তার জরায়ু থেকে নিচের দিকে নাইমে যাবে আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু নড়াচড়া করলেই তার ব্লিডিং প্রচুর বেশি হবে, সেই ক্ষেত্রে আপনি স্যাবাইনাকে ভাবতে পারেন আর কি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে অ্যাপিসমেল। তো এই ওষুধটাকে আপনি যদি জর্জ ভিদল কাসের বর্তমান সময়ে সবচাইতে বেস্ট হোমিওপ্যাথ যাকে বলা হয়, সাকসেসফুল হোমিওপ্যাথ যাকে বলা হয়, প্রফেসর জর্জ ভিদল কাস, ওনার লেকচারে ওনার হচ্ছে আপনার ম্যাটেরিয়া মেডিকা ভিভা, এইটার হচ্ছে আপনার অ্যাপিসমেলে বলা আছে যে যদি কোনো মহিলার সেক্সুয়াল সাপ্রেশন ঘটে, মানে তার সে সেক্সুয়াল লাইফে হ্যাপি না বা তার তৃপ্তি হচ্ছে না, এই কন্ডিশন থেকে যদি কোনো সিস্ট রাইজ হয় বা কোনো প্যাথোলজি ডেভেলপ করে, মানে অতৃপ্ত সেক্সুয়াল সাপ্রেশন থেকে, মানে তার স্বামী হয়তো অক্ষম বা তার প্রচন্ড যৌন চাহিদা, সে মানে শান্তি পাচ্ছে না, একটা তৃপ্তি, যৌন তৃপ্তি যেটা, এটা সে পাচ্ছে না, এরপর থেকে যদি তার কোনো সিস্ট ডেভেলপ করে, সেই ক্ষেত্রে অ্যাপিসমেল খুবই ভালো কাজ করে। এবং এই সিমটমটা নেওয়া একটু যদিও মানে খুব কনফিডেন্সিয়াল, তো আসলে তারপরেও আমি ব্যক্তিগতভাবেও দেখেছি অনেক যারা খুব কাছের মানুষ আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করে রেজাল্ট পাইছি, খুব রাতারাতি চেঞ্জ পাবেন আপনি যদি এই ধরনের রোগী পাওয়া যায় আর কি। তো এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের হাত পায়ে পানি আসে, চোখের নিচের পাতা ফুলে যায়, এবং ডান ওভারিতে সিস্ট, এটা খুবই কমন আর কি, পাবেন আর কি। তারপরে আরো মেডিসিন আছে, যেমন ধরেন ল্যাকেসিস আছে, ল্যাকেসিস খুব ভালো মেডিসিন, বাম ওভারির জন্য ল্যাকেসিস খুব ভালো কাজ করে। এবং ল্যাকেসিসের রোগী খুবই সন্দেহপ্রবণ হয়, গলায় মাফলার টাফলার পেঁচাইতে পারে না, টাইট কাপড় পরতে পারে না, রোদ সহ্য করতে পারে না, কাউকে বিশ্বাস করতে পারে না, প্রচুর কথা বলে, এদের ক্ষেত্রে ল্যাকেসিস হইতে পারে। আবার ওভারিতে এই সিস্ট যদি অনেক বড় হয়ে যায়, প্রচন্ড ব্যথা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার বেলেডোনা ভালো একটা রেজাল্ট আসতে পারে। আচ্ছা, এখন আরো দুইটা কথা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে শুধু ওষুধ দিয়ে এটাকে আপনি ঠিক করতে পারবেন না। এটা আমাদের হ্যানিম্যান স্যারের যে কথা আছে যে মেইনটেনিং এবং এক্সাইটিং যে কজগুলো আছে, পরিপোষক কারণ এবং পরিপোষক কারণ, এগুলা যদি থাকে তাহলে পারবেন না। এখন আমরা তাহলে বুঝলাম যে আমাদের এখানে মূলত দুইটা ভাগে এই ডিজিজটা আমাদের এফেক্ট করতেছে। একটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স কে যদি আপনি ঠিক করতে চান, তাহলে আপনাকে তিনটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে, দুই নাম্বার হচ্ছে প্রচুর ভালো ঘুম, মানে গুড স্লিপ কোয়ালিটি, এটা মেনটেন করতে হবে, আর তিন নাম্বার হচ্ছে মাইন্ড ফ্রেশমেন্ট, মানসিক ভাবে খুবই ভালো থাকতে হবে আর কি। হ্যাঁ, তো এই তিনটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে। আর দুই নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে, আমরা জানি যে এটা আমাদের খাদ্যের মাধ্যমে অতিরিক্ত চিনি আমাদের বডিতে আসার কারণে হরমোনের একটা এলোমেলো আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, খাদ্য খাওয়ার ব্যাপারে এমন খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে অতিরিক্ত পরিমাণে আমাদের চিনি বডিতে আসবে। তাহলে আমাদেরকে যেমন ভাত, আলু, মিষ্টি কুমড়া, চিনি, তারপরে হচ্ছে সয়াবিন তেল, ডুবো তেলে খাবার, বিস্কিট, সমোসা, মানে এই যে জাতীয় যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড আছে, এইগুলাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনাকে ভালো ঘুমাইতে হবে, এক্সারসাইজ করতে হবে, মাইন্ড রিফ্রেশমেন্ট রাখতে হবে এবং খাদ্যকে কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে ট্রিটমেন্টের প্রোটোকল। আপনি ট্রিটমেন্ট তাকে যতই দেন, কিন্তু কোনোদিনও আপনি ভালো করতে পারবেন না যদি তার ওই মেইনটেনিং কজ আর এক্সাইটিং কজ গুলাকে যদি দূর করতে না পারেন। একজনের হাজবেন্ড আপনার বাহিরে আছে, এই যে ওষুধগুলা বললাম, এগুলা ছাড়াও অনেক ওষুধ হইতে পারে। যেমন আমরা অনেক রোগী পাইছি যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে, তাদের ওই সেক্সুয়াল সাপ্রেশন হয়েছে, সেক্ষেত্রে কোনিয়াম একটা ভালো মেডিসিন হইতে পারে। তারপরে ওরাম মিওনেট, আত্মহত্যার চিন্তা চেতনার সাথে এই আপনার ওভারিয়ান সিস্ট বা এই রোগগুলি আছে, সেই ক্ষেত্রে আপনার ওরাম মিওনেট ভালো কাজ করতে পারে। তা আসলে হোমিওপ্যাথিতে ক্লিনিক্যালি বলে কোনো কথা নাই, রুগীর ইন্ডিভিজুয়ালিস্টিক এবং টোটালি ক্লিয়ারিফাই হওয়ার পরে হচ্ছে আপনাকে সে মানে মূলত হলো ব্যাপারটা ক্লিয়ার হইতে হবে আর কি। তো আমারও সময় শেষ, তার আসলে আমি আলোচনা বাড়াইতে চাচ্ছি না। আসলে এই মানে পলিএন্ডোক্রাইন ওভারি যে মেটাবলিক যে ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস, যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা একটা অনেক বড় টপিক, অনেক কিছু আছে, আমি অনেক কিছু কি স্কিপ করে গেছি। আসলে একদম জিস্ট মোট কথা, যেটা সহজ কথা, লাস্ট যে কথাটা,
সেটা হচ্ছে যে আমাদের বডিতে যখন অতিরিক্ত পরিমাণে সুগার আসে, এই সুগারকে বডিতে কোষে ঢুকানোর জন্য অতিরিক্ত ইনসুলিন হরমোন আসে। এই অতিরিক্ত ইনসুলিন হরমোন যখন ব্লাডে বেশি আসে, তখন এটা ওভারিতে যে জমা হয় এবং ওভারির যে ফিমেল হরমোন, মেয়েলি যে হরমোন গুলো আছে, এগুলাকে কমিয়ে দিয়ে ছেলেদের হরমোনকে সে বৃদ্ধি করে দেয় কোনো একটা কারণে, যে কারণে আপনার এই পলিসিস্টিক ওভারি হয় এবং ডিমগুলা পরিপূর্ণ হইতে পারে না, ম্যাচুরিটি পায় না, লাস্ট পর্যন্ত অপরিপক্ক ডিম রিলিজ করে, যেটা আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখতে পাই। মূলত হচ্ছে এটা বিষয়। তো মূল বিষয় হচ্ছে এইটা আর কি। তো এখন আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে আপনারা বলতে পারেন। আর হোমিওপ্যাথিতে লাইফস্টাইল মডিফিকেশন করে দিলে এটা আসলে আপনি শতভাগ নির্মূল করতে পারবেন। খুব সুন্দর, এটা একদিনের প্রসেস না। আর এই কারণেই পলিসিস্টিক ওভারি সিনড্রোম কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের বার্নিং ইস্যু। আসলে প্রতিটা মেয়ে, মানে বললামই তো যে প্রতি 7 জনের একজনের হচ্ছে আপনার এই পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে আর কি, প্রতি 7 জনের একজন আর কি। তো এই হচ্ছে ঘটনা আর কি। তো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারবেন। আসলে আমার এখানে কারেন্ট চলে গেছে, এই কারণে আসলে অনেক ঝামেলা হচ্ছে। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন আর কি। আমরা এখন কোশ্চেন সেশনে যাই, দেখি স্যার, দেখা যাক। জি, কেউ যদি কোনো কোশ্চেন করে আমরা ইনশাল্লাহ উত্তর দিব, দিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা, একজন প্রশ্ন করেছে যে স্যার ওষুধ বুঝি পাওয়ার কিভাবে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা খুবই ভালো প্রশ্ন, একটা রিলেভেন্ট প্রশ্ন। ওষুধগুলোর পাওয়ার, এখন ওষুধগুলো পাওয়ার দেওয়ার জন্য অনেকগুলা পদ্ধতি আছে। সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যত বেশি সিমটম ম্যাচিং হবে তত বেশি উচ্চ পাওয়ার, আর যত কম সিমটম ম্যাচিং হবে তত নিম্ন পাওয়ার। এই হচ্ছে ব্যাপার। আর রোগের আরেকটা সিস্টেম আছে, কেউ যদি এটা ধরতে পারে, সেটা হচ্ছে যে যাদের ইমিউন সিস্টেম ভালো, ভাইটাল ফোর্স যাদের ভালো, ইমিউন সিস্টেম বলতে আমি ভাইটাল ফোর্স বুঝাচ্ছি আর কি। তো যাদের ভাইটাল ফোর্স যত বেশি শক্তিশালী, তাকে তত বেশি পাওয়ারের ওষুধ দিতে হবে। আর যার ভাইটাল ফোর্স সবচাইতে দুর্বল, তাকে একদম লো পাওয়ারের, প্রয়োজনে মাদার টিনচার তাকে সাপোর্ট দিতে হবে। আশা করি উত্তরটা আপনি। তারপরে কোনো কোশ্চেন থাকলে জানাবেন, না হলে আমরা এখানে শেষ করে দিব। কথা বলতে চাই যে আসলে পলিসিস্টিক ওভারিতে ওষুধের চাইতে মানে তার কারেকশনটা করে দেওয়া জরুরি। ওই পেশেন্টটার লাইফ স্টাইলের কোথায় ভুল আছে, এই জিনিসটাকে হচ্ছে বেশি আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি ওষুধ নাও দেন, তারপরেও এটাকে আপনি রিকভার করতে পারবেন। হ্যাঁ, যদি ওষুধ না দিয়েও আপনি এই রোগটা থেকে তাকে মুক্তি করতে পারবেন। যদি কেউ আলোচনা বুঝে থাকেন, তাহলে আসলে আমার মনে হয় ব্যাপারটা সব জায়গায় যে ওষুধ দিতে হবে এটা একটা ভুল চিন্তা ভাবনা। আমরা সব জায়গায় ওষুধ দেওয়ার চাইতে ওষুধ না দিয়ে চিকিৎসা করাটা হচ্ছে সে তত বড় ডাক্তার। যদি ওষুধ ছাড়া আপনি ট্রিটমেন্ট করতে পারেন, উনি হচ্ছে সবথেকে ভালো ডাক্তার। যত কম ওষুধ দিবেন সে তত ভালো ডাক্তার হবে। রোগীর ক্ষতি যত কম হবে, রোগী তত ভালো থাকবে। যত বেশি কম ওষুধ দিবেন তত আপনার রোগীর জন্য উপকার হবে। ওষুধ না দিয়ে যদি ট্রিটমেন্ট করা যায়, আপনি ওষুধ কেন দিবেন? আপনার কাছে একজন রোগী আসছে, আপনি কি, আমরা কি ওষুধ বিক্রেতা? আমরা কি ফার্মাসিস্ট যে আমরা ওষুধ দিয়ে দিব, বিক্রি করব? আমরা তো তাকে আমাদের সাজেশন দিব, আমরা তাকে কোথায় ভুল, কোথায় প্রবলেম, কি এক্সাইটিং ফ্যাক্টর, কেন সে পলিসিস্টিক ওভারি হচ্ছে, কেন তার বাচ্চা হচ্ছে না, কেন তার ওজন বাড়তেছে, আমরা তাকে তার ভুলটাকে ধরে দিব। আমরা তার বিনিময়ে টাকা নিব, প্রেসক্রিপশন দেবো, তোমার এটা ভুল, তোমার ওষুধ লাগবে না, তুমি এটা খাও। অথবা যদি কোনো হাইপোকন্ড্রিয়াক পেশেন্ট হয়, তাকে আমরা হয়তো হাইপম দিতে পারি, প্লাসিবো দিতে পারি, কিন্তু মূল বিষয় হচ্ছে তাকে কারেকশন। আপনি কারেকশন করে দিলেন না, তাকে এক গাদা ওষুধ দিয়ে দিলেন, কোনো রেজাল্টই পাবেন। এবং আপনি দেখেন যে বেশিরভাগ ডাক্তার পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আমরা কিন্তু সাকসেসফুল না, বেশিরভাগ ক্ষেত্রে। কেন হয়? আমি ডাক্তার হিসাবে রোগীকে বুঝাইতে পারতেছি না, অথবা রোগী আমাকে ডাক্তার হিসাবে ওইভাবে শুনতেছে না বা আমাকে মানতেছে না। ডাক্তারের যে পরামর্শ আমি দেই এজ এ ডক্টর হিসেবে রোগীটা মানতেছে না, অথবা রোগীকে আমি ডাক্তার হিসেবে সঠিক পরামর্শ দিতে পারছি না। এই জন্য আপনি দেখবেন যে পলিসিস্টিক ওভারি বা এই যে পলিএন্ডোক্রাইন মেটাবলিক যে ডিজিজ, এটা আসলে ভালো হচ্ছে না। ভালো না হওয়ার পিছনে
আর কারো কোনো কোশ্চেন? ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আশা করি আপনাদের মাঝে আর কোনো কনফিউশন থাকবে না এই ব্যাপারে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাবেন, না হলে আজকের মতো আমরা বিদায় নেই। 11টা 11 বেজে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সবার কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাও কমেন্ট করে জানাবেন। আর আগামী সপ্তাহে ক্লাস হবে কিনা বা কোন বিষয়ে আলোচনা হবে সে ব্যাপারে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ।